more from there. কারণ একটা মানুষ তার জীবনে 20 বছর এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে শিখছে, সেটা এসে সে 30 মিনিটসে ডিসকাস করতেছে। তো ইউ ক্যান লার্ন ইন 30 মিনিটস ইজ 20 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। খুব বিউটিফুল একটা জিনিস মনে আছে, ইমাম মালিক উনি মুয়াত্তা লিখছেন, খুব খুব বড় মাপের হাদিস গ্রন্থ। আমরা যখন বুখারী মুসলিম যেই স্কেলের মুয়াত্তা এক্স্যাক্টলি স্কেল, তো এক লোক ইমাম মালিকের কাছে আসছে, তো এসে সে মুয়াত্তা তার কাছ থেকে শিখছে 6 মান্থে, খুব বেশি সময় লাগে না, জাস্ট একটা হাদিস বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছে। ইমাম মালিক তার বলতেছে যে আমি 20 বছরে যে কাজ করছি তুমি 6 মাসে এটা শিখে গেছো। So that's the how you actually can get knowledge from the scholars. The university to মূলত a lot of knowledge actually comes from this informal way of teaching. So আমি really thanks জানাবো এই জাতীয় উদ্যোগ, এবং এটা কন্টিনিউ করা উচিত। Every month you can have a seminar and some expert people come, and that actually will help to move our horizon of knowledge. And বার্কলে থেকে আমি পরবর্তীতে ইউনিভার্সিটি লুইভিলে জাস্ট 1 ইয়ার ছিলাম। ইন্টারেস্টিং হলো লুইভিলে আমি যখন পোস্ট ডক করছি আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। সো দ্যাট লুকস সামহাউ ফানি। এটার কারণ হলো যে আমাদের দেশের একটা খুব প্রবলেম আছে যে ধরেন আপনি একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলেন, তো এক্স্যাক্টলি ওই ডিপার্টমেন্ট থেকে আপনার ডিগ্রি না হলে নোবডি উইল কনসিডার ইউ, রাইট? কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে এই বার আর নাই। তার কারণ হলো যে নলেজ এত ইন্টারডিসিপ্লিনারি, এত বেশি ইন্টারডিসিপ্লিনারি যে এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্টের বাউন্ডারিটা আসলে অনেক কম। তো আমি যখন এখানে পোস্টডক করতে গেছি, আমার প্রজেক্ট ছিল কেমিস্ট্রি, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ আন্ডার দ্য মেটেরিয়াল সায়েন্স সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের পার্ট ছিল। ওকে, সো পোস্টডক শেষ করার পর, পোস্টডক অ্যাকচুয়ালি জাস্ট এন ইন্টারিম পজিশন, পিএইচডি করার পরে যে কোনো প্রফেসরের আন্ডারে এটা করা যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফর জব, মাঝখানে কোভিড আসছে, সো স্টক মার্কেট ওয়াজ ব্যাড, এই কারণে আমার পোস্টডক একটু লেন্দি হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট ইন 2022 আমি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। দিস ইউনিভার্সিটি ইজ ওয়াশিংটন ডিসি, আমেরিকার ক্যাপিটাল সিটিতে। হোয়াইট হাউস থেকে জাস্ট 2 or 3 মাইলস, কিন্তু ড্রাইভ করে গেলে 20 মিনিট লাগে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। খুব হাই ইম্পর্টেন্স সিটি, তো এই কারণে প্রচুর জ্যাম থাকে। আমার ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো এটা একটু ডিফারেন্ট বাংলাদেশের চাইতে, যে বাংলাদেশে আমাদের সাধারণত ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট হয় লেকচারার হিসাবে, তারপর সেখান থেকে প্রমোশন হয়, এবং আমরা এখানে মাস্টার্স পাশের পরেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিই। কিন্তু সাধারণত বড় ইউনিভার্সিটিগুলোতে বা আমেরিকান যে সিস্টেম, সেটা হচ্ছে রিসার্চ ট্র্যাক, যেটা সেটা শুরু হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে, এবং পিএইচডি সেখানে একটা রিকোয়ারমেন্ট। উইদাউট পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা যায় না, এবং এটাকে আমরা বলি টেনিউর ট্র্যাক। সো টেনিউর ট্র্যাক মানে হলো এটা একটা কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্ট, এটা কন্টিনিউ হবে একটা সার্টেন টাইমের পরে তাকে টেনিউরড হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো জেনারেলি এই টাইমটা হয় 5 বছর, 5 ইয়ার্স। কেউ কেউ আরেকটু আগে করতে পারে, 4 ইয়ার্সের মধ্যে করতে পারে, কারো কারো একটু বেশি টাইম লাগে। এরপরে যখন প্রমোশন হয় তখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়। তো আমি 22-তে জয়েন করছি, সো আই জাস্ট 2 ইয়ার্স আমার শেষ হয়েছে, এটা 3rd ইয়ার চলতেছে। আফটার 2 more ইয়ার্স আমি টেনিউরের জন্য অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাসোসিয়েট প্রফেসর হলে এটা আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমরা যেটা বলি যে চাকরি পার্মানেন্ট হলো, যে সেই ইউনিভার্সিটির সরকারি চাকরির মতো অনেক, তার চাকরি চলে যাবে না আনলেস কোনো মিসকন্ডাক্ট যদি না করে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার সময় যখন অ্যাপ্লিকেশনটা হয়, এটা খুব ভিগারাসলি স্ক্রিনড হয়, যে তার টিচিং, তার রিসার্চ, তার সার্ভিস, এই সব কিছু মিলিয়ে তার একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হলো কিনা। ছোট ইউনিভার্সিটিতে সাধারণত টেনিউরের রেঞ্জ অনেক বেশি, 90% লোক টেনিউর পায়, কিন্তু একটু বড় ইউনিভার্সিটিতে এবং কম্পিটিটিভ ইউনিভার্সিটিতে এই রেটটা খুবই কম। Sometimes it's 50%. So it's very scary যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেন, হয়তো 50% অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে না, তার চলে যেতে হয় অন্য কোনো জায়গায়। So it's really কম্পিটিটিভ। এবং অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পর একটা সার্টেন টাইমে সে প্রফেসর হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই টাইমটা 2 থেকে 3 বছর, কারো কারোর জন্য 4 বছর বা একটু বেশি। তো প্রথম টাইমটা হচ্ছে 5 ইয়ার্স, আর তারপর হচ্ছে 2 or 3 ইয়ার্স। সো উইদিন 7 or 8 ইয়ার্স একজন ফুল প্রফেসর হতে পারে যখন সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। ওকে, সো আমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে যদি বলি, তাহলে আমার পিএইচডি হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে। দ্যাট মিনস যে আমি যা করি তার সব কম্পিউটারে, কোডিং, আমার সফটওয়্যার, সিমুলেশন ইউজ করা।
রিয়েল কেমিস্ট্রি, যে ল্যাবে গিয়ে কেমিস্ট্রির কেমিক্যালসের সাথে যে কাজ, এইটা আসলে আমার এই কাজের মধ্যে নাই। সো দিস ইজ সাম শর্ট অফ ফিজিক্স, ম্যাথ অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স। দ্য রিজন আমি এটা কেন নিচ্ছি, দ্যাটস ইন্টারেস্টিং। ম্যাথ এবং ফিজিক্স আমার খুব পছন্দের জিনিস, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমি যখন মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যে প্রফেসর ছিলেন, প্রফেসর মনোরঞ্জন সাহা, হি ওয়াজ এ ওয়ান্ডারফুল ম্যান, স্যার অসাধারণ ছিলেন। তো ওনার সাথে আমি যখন মাস্টার্সে কাজ শুরু করছি, এটা সিনথেসিস কাজ ছিল। তো আমার মাইক্রো ম্যানেজমেন্ট খুব ব্যাড, যে কোনো কিছু নিয়ে কাজ করে। তো আমি প্রথম দিন ল্যাবে ঢুকছি, তো ঢোকার পরেই একটা ফ্লাক্স ভেঙে ফেলছি। তো তার আধা ঘন্টা পরে আরেকটা ফ্লাক্স ভেঙে ফেলছি। তো স্যার আসছে, স্যার এত ভদ্রলোক, উনি আমার পাশে এসে তারা বলতেছে, বাবা এটা লাস্ট ফ্লাক্স, এটা ভাঙো না, আমার আর নাই। তো I was scared to work in the lab. That was one of the reasons I computational chemistry নিয়েছি। But later on I realized that actually lab is not bad. There are many ways you can do chemistry. There are many ways you can work in there. এবং many exciting things. So scary হওয়াটা খুব ভালো জিনিস ছিল না, but I do not regret my decision. Computational chemistry is a wonderful thing. So I really don't regret that. Specific research project ক্ষেত্রে আমি দুইটা, there are more, but these two are the most important area যেখানে আমি খুব interested. One হচ্ছে aerosol chemistry, যেটা air water interface. So let's say আমাদের কোনো water body আছে, it can be ocean, it can be river. তো এখানে যে পানি আছে, এই পানিটা বাতাসের সাথে কিছু পানি হচ্ছে ভ্যাপরাইজ হয়ে উঠে যায়। তো যখন উঠে যায় তখন ছোট ছোট ড্রপলেট তৈরি করে, এই ড্রপলেটটাকে বলে আমরা aerosol। তো এই ড্রপলেটটা যখন বাতাসে মুভ করতে থাকে, তখন এয়ারে তো নানান কেমিক্যালস আছে, রাইট, নানান ধরনের গ্যাস আছে। এই গ্যাস পার্টিকেল গুলো হচ্ছে এই অ্যারোসলের ভিতরে তারা মুভ করে। বাইরে থেকে হচ্ছে প্রথমে সারফেসে আসে, সারফেস থেকে হচ্ছে অ্যারোসল পার্টিকেলের ভিতরে যায়। ন্যানোমিটার স্কেল হচ্ছে এই অ্যারোসল পার্টিকেলের লেন্থ। এখন ভেরি ইন্টারেস্টিং জিনিস হলো যে একটা কেমিক্যালস, এটা যখন তার সারফেসে থাকে আর এটা যখন হচ্ছে অ্যারোসল পার্টিকেলের ভিতরে চলে যায়, আমরা যেটাকে বাল্ক সলভেশন বলি, এই দুইটা জায়গায় তার প্রপার্টিজ নট সেম। It doesn't behave exactly similarly. কিছু chemical reaction যখন সারফেসে হয় অনেক বেশি স্পিডি হয়ে যায়, some chemical reaction slow হয়ে যায় compared to the bulk. তো এই chemical reactionটা কিভাবে হয় aerosol particle-এ, এটা যদি আমরা বুঝতে পারি, then we will understand যে আমার atmospheric quality কি অবস্থানে আছে। So people actually spend a lot of energy, a lot of research to understand that how a chemical reaction happens within an aerosol particle and also at the surface of the aerosol. তো আমার ইন্টারেস্টের জায়গা হলো খুবই ফান্ডামেন্টাল সায়েন্স, যে আমরা যদি একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে চিন্তা করি, এটা যদি পানির ভিতরে না হয়ে পানির সারফেসের উপরে হয়, তাহলে হাউ মাচ দ্যাট ইজ ডিফারেন্ট দ্যান দ্য বাল্ক কেমিক্যাল রিঅ্যাকশন, and then that knowledge will be applied to this aerosol particle chemistry. So that's one area of research যেটা আমি করি। The second area হলো এয়ার ওয়াটার ইন্টারফেস না, সলিড লিকুইড ইন্টারফেস। যে লেটস সে আমার এখানে কোনো একটা লিকুইড আছে, ইট ক্যান বি ওয়াটার, ইট ক্যান বি সাম অর্গানিক লিকুইড, ইট ক্যান বি সাম আয়নিক লিকুইড, এবং এই লিকুইডের সাইডে আমি এখানে একটা সলিড পার্টিকেল দিলাম, মেবি সাম কার্বন ন্যানোটিউব অর সামথিং, অর মেবি লিথিয়াম আয়নস ফর ব্যাটারি ম্যাটেরিয়াল। এবং যখন এই সলিড এবং লিকুইড দুইটা ডিফারেন্ট জিনিস পাশাপাশি আসে, তার ইন্টারফেসে যে কেমিক্যাল স্ট্রাকচার, এই কেমিক্যাল স্ট্রাকচার তার বাল্কের চাইতে কমপ্লিটলি ডিফারেন্ট। সো আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোয়াট হ্যাপেন্স ইন দিস সারফেস, এটা অনেকগুলো কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল, যদি হেটারোজিনাস ক্যাটালাইসিস হয়, যে আমার একটা সলিড সারফেস আছে, তার উপরে ক্যাটালাইসিস রিঅ্যাকশন হইতেছে, তখন আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যানাদার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাটারি। যে আমরা এখন যে কোনো মোবাইলে আমরা যে ব্যাটারি ইউজ করি, অথবা জাস্ট ওই ছোটবেলায় যে ব্যাটারি আমরা কিনতাম, তো সবকিছুর মেকানিজম একই, তার মধ্যে কমপ্লিকেটেড কেমিস্ট্রি থাকে। তো ব্যাটারিতে যেটা হয় যে আমার হচ্ছে দুইটা সলিড পার্টিকেল থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড, এবং তার মাঝখানে আমার একটা লিকুইড ইলেকট্রোলাইট থাকে। তো এই যে লিকুইড ইলেকট্রোলাইট যখন সলিডের সাথে সারফেস তৈরি করে, সেখানে যে কেমিস্ট্রি হয়, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ডিকটেট এন্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ দিস ব্যাটারি ম্যাটেরিয়াল ওয়ার্কস। তো আমাদের একটা বিশাল ব্যাটারি রিসার্চ আছে। একটা ইন্টারেস্টিং হলো, মেনি অফ ইউ মে হার্ড যে এখন ইলেকট্রিক কার আসতেছে মার্কেটে, যে এরা হচ্ছে তোমার ফিউয়েল, ফসিল ফুয়েল ইউজ করবে না। তো আমেরিকাতে এটা এখন খুব বড় মাপের ট্রেন্ড। এখন আমি যখন একটা ইলেকট্রিক কার ইউজ করতেছি, আমার তো সেখানে ব্যাটারি, আমি ব্যাটারিকে চার্জ করতেছি। এখন ধরো আমি সকালবেলা চার্জ করলাম, 1 ঘন্টা ড্রাইভ করার পর আমার চার্জ চলে গেল, তাহলে তো ইটস নট এ গুড থিং, এই কারকে ইউজ করবে না। তাহলে আমার ব্যাটারির লাইফ টাইম বাড়াইতে হবে।
যে আমি একবার চার্জ করলে এটা দিয়ে যেন 3 দিন আমি গাড়ি চালাতে পারি। সো দ্যাটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মোটিভেশন যে আমরা কিভাবে ব্যাটারি ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। সো দ্যাটস সলিড লিকুইড ইন্টারফেস এবং অ্যারোসল কেমিস্ট্রি। এটা হচ্ছে আমার রিসার্চের পার্সোনাল ইন্টারেস্ট জায়গা, আমার গ্রুপ যেখানে করে। Currently আমার ডিপার্টমেন্ট, আমার গ্রুপে there are 5 PhD students, 2 of them from Bangladesh, and I'm going to take all the students from Bangladesh. That looks racist, right? So I need to make a composition. And 2 জন postdoctoral research associates, and there are 4 or 5 undergraduate students যারা more or less সামারের সময় কাজ করে। Okay, let's go to my topic, science, technology and innovation, যেটা নিয়ে আমি আজকে আমরা কথা বলবো। So science ke how can we define? That's a critical right question আছে scientific literature যে আমরা কিভাবে science কে define করি। আমরা যদি just overall concept এ থাকি তাহলে হচ্ছে যে I'll look into nature and I'll see what happens there. I'll try to make an explanation যে এটা কিভাবে ঘটে, এটা কেন ঘটে, and then I'll try to replicate that. যে আমি যে এক্সপ্লানেশনটা দিলাম এই এক্সপ্লানেশনের মধ্য দিয়ে আমি এই ফেনোমেনাটাকে রেপ্লিকেট করি। এই সিস্টেমেটিক নলেজটা হচ্ছে সায়েন্স। এখানে একটা খুব ইন্টারেস্টিং ফিগার আছে, সি দ্যাট দিস ইজ দ্য লেন্থ স্কেল অফ দ্য ইউনিভার্স। যে আমি যদি হিউম্যান সাইজ দ্যাটস ক্লোজ টু 1 মিটার, and then if you go smaller than that, cell, atom and the particle, electron, proton and neutron, then it goes to 10 to the power minus that's around 15. And if you go to the visible universe, that go to right 10 to the power around 40, something like that. So you have very, very tiny, small particle, and you have a very big universe. And human always try to understand যে এই ছোট জায়গা থেকে বড় জায়গা পর্যন্ত আসলে আমাদের কি কি হচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা সায়েন্সের বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা করি। ইভেন সোশ্যাল সায়েন্স ইজ অলসো পার্ট অফ দ্যাট, কিন্তু মেট্রোলজি ডিফারেন্ট। আমরা যখন ন্যাচারাল সায়েন্সের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো একটা স্পেসিফিক প্রস্টিটিউটের মধ্য দিয়ে এই নেচারের সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং ইন দ্য সায়েন্স। নাও I have fascination in science, and one of the reason যেটার কারণে আমার ফ্যাসিনেশন আছে, এটা একটা ফিলসফিক্যাল কোশ্চেন যে why does science exist? আমরা যখন সায়েন্টিস্ট হিসেবে ল্যাবে কাজ করি এই কোশ্চেন আমরা করি না যে কেন সায়েন্স এক্সিস্ট করে, কিন্তু if I just change myself for a few moments that I'm a philosopher and I looked into that, the only reason যে সায়েন্স কাজ করে তার কারণ হলো নেচার ইজ প্রেডিক্টিভ এবং all the natural phenomena আছে, এটা রিপ্রোডিউসেবল। এটাকে আমি এগেইন এন্ড এগেইন সেম থিং আমি করতে পারি। লেটস সে যে আমার এক গ্লাস ওয়াটার আছে, আমি একটা লাইট শুট করতেছি আমার ওয়াটারে। দিস লাইট ক্যান বি অ্যান আইআর স্পেকট্রা অর এ মাইক্রোওয়েভ স্পেকট্রা অর এনিথিং, এবং আমার লাইটের পার্টিকেল, আমার ওয়াটার পার্টিকেল এই লাইটটাকে অ্যাবজর্ব করতেছে অথবা রিফ্লেক্ট করতেছে এবং আমি সেই সিগন্যালটাকে নিচ্ছি। আমি যতবার এই এক্সপেরিমেন্ট করব আমার ওয়াটার স্যাম্পলটা যদি পিওর হয় then every time I will get exactly the same result. এই যে রিপ্রোডিউসেবল হচ্ছে একটা জিনিস, এই কারণে আমরা সায়েন্টিস্টরা নেচারকে অবজার্ভ করতে পারি। যেমন লেট মি আস্ক আ ভেরি সিম্পল কোশ্চেন, যে আমি তোমাকে এক গ্লাস পানি দিলাম, আমার বোতলে এখানে পানি আছে, এবং আস্কিং দ্য কোশ্চেন যে হাউ মেনি পার্টিকলস ইন দেয়ার, কতগুলো অণু আছে, পরমাণু আছে, হাউ মেনি ওয়াটার মলিকিউলস আর ইন দেয়ার। এখন আমি যদি ওয়াটার দিকে তাকাই, আমি তো ওয়াটার মলিকিউল এখানে দেখি না, আমার চোখ তো এটা অবজার্ভ করতে পারে না। মেবি আই ক্যান গো টু দ্য ল্যাব and build up some sophisticated analytical methodologies to understand that. কিন্তু without any experiment I can tell you, just doing a few lines of mathematics, যে কতগুলো ওয়াটার মলিকিউল আছে। কেন আমি এটা বলতে পারি? Can anybody answer me? What's the magic number in there? Avogadro number. That's a constant, right? Okay, sir, chemistry কে ভালো পড়াইছে। That's very good. So Avogadro number is a constant, 10 to the power 23, right? এখন আমি যদি হচ্ছে ওয়াটার নেই, আমি যদি অক্সিজেন নেই, আমি যদি নাইট্রোজেন নেই, আমি যদি কার্বন ডাইঅক্সাইড নেই, all of them will give me the same number. But chemically they are not the same thing, right? Chemically oxygen or water is completely different. One of them is gas, one of them is liquid, right? আমি যদি তার ফ্রিজিং পয়েন্ট চিন্তা করি, তার বয়লিং পয়েন্ট চিন্তা করি, it drastically different from one another. কিন্তু আমি যখন নাম্বার অফ মলিকিউলস কাউন্ট করতেছি, then a magic number exists. The question is why that constant is there.
And that is not the only constant. আমাদের chemistry আরো অনেক constant আছে, right? So for example, আমার slide এর ডানে দেখাচ্ছে PV equals to nRT. What is R? Molar gas constant. That's the specific number, right? এই নাম্বার আমাদেরকে কি বলতেছে? আমি যে কোনো একটা গ্যাস নিলাম, আমি যদি তার প্রেসার জানি, তার ভলিউম যদি জানি, এবং আমি যদি জানি how many numbers mole in there, R is a constant. I know that I can calculate the temperature, right? So the balloon, আমার মেয়ে বেলুন খুব পছন্দ করে। So let's say তুমি এটাকে pumping, so I have different type of gas inside that balloon. এবং আমি তোমাকে বললাম যে give me the temperature without using a thermometer, right? আমি thermometer দিয়ে measure করব না, but give me the temperature. You just need two things. You need what is the volume of the balloon and what is the pressure of the gas in there, right? If I know the pressure and volume, if I know the number of moles in there, then I can exactly calculate the temperature. And if my gas behave ideally, কারণ এই ইকুয়েশন হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সব গ্যাস সকল প্রেসার টেম্পারেচারে আইডিয়াল হিসাবে কাজ করে না, সেখান থেকে বের হয়। বাট লেটস মেক অ্যান হাইপোথেটিক্যাল অ্যাসাম্পশন দ্য গ্যাস ইজ আইডিয়াল। তাহলে আমি যতবার এই এক্সপেরিমেন্ট করব, আমি থিওরেটিক্যালি ক্যান মেজার এক্স্যাক্টলি দ্য টেম্পারেচার উইথ হাই অ্যাকুরেসি। এখন কোশ্চেন হলো, এই সূত্র কেন নেচারে কাজ করে? কেন এই কনস্ট্যান্ট আর অক্সিজেনের জন্য কাজ করে, নাইট্রোজেনের জন্য কাজ করে, কার্বন ডাইঅক্সাইডের জন্য কাজ করে, মেথেনের জন্য কাজ করে? ওয়াই? জেনারেলি ইন সায়েন্স আমরা ওয়াই এর উত্তর দেই না। আমরা জাস্ট হচ্ছে সায়েন্টিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করা। সো সায়েন্টিস্ট এই ফিলোসফিক্যাল কোশ্চেনে যায় না, বাট ইফ ইউ গো টু দ্যাট ফিলোসফিক্যাল কোশ্চেন, এভরি কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি আ মিরাকল, right? If you're a believer, you can answer that by God, that yes, God created that way. If you don't believe, you will be just puzzled by that. And that is not the only constant, right? There are many other constants. আমরা প্রত্যেকটা সায়েন্টিফিক সূত্রে যদি যাই, তাহলে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় এই প্যাটার্নগুলো এক্সিস্ট করে। So this is the reason যে কারণে হচ্ছে সায়েন্স এক্সিস্ট করে। Okay, so let's move to technology and innovation. So science basically একটা fundamental understanding. আমি যে কোনো একটা সিস্টেমের দিকে তাকাবো, and I'll try to understand what's happening there, and I'll try to write down some mathematical equations, some explanations, so that these mathematical equation and explanation systematically ওই phenomenon-কে explain করতে পারি, এবং again and again আমি করতে পারি। And then আমি যদি এই সায়েন্টিফিক প্রিন্সিপালকে ব্যবহার করে, অ্যাপ্লিকেশন করে কোনো একটা জিনিস তৈরি করি, that's my technology. So for example, electronics, যে আমার একটা চার্জ পার্টিকেল আছে, right? It may be a plus or minus, and I'm putting that into some electric field অথবা some magnetic field, and I'm looking into how that moves. So that's my fundamental understanding. এবং এই ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং কে ব্যবহার করে ধরো তুমি একটা স্মার্টফোন বানায় ফেললা, সো দ্যাট উইল বি দ্য টেকনোলজি। এন্ড দেন এই টেকনোলজি যখন মার্কেটে গিয়ে ম্যাসিভলি কোনো কিছু করবে, দ্যাটস দ্য ইনোভেশন। সো স্মার্টফোন ইজ অ্যান ইনোভেশন। আমার মনে আছে, রাইট, আমরা ছোটবেলায় যে ফোন ব্যবহার করতাম আর আগে, দ্যাটস আ বাটন ফোন, রাইট? বাটন ফোনের সময় বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি কি ছিল? নোকিয়া। এখন নোকিয়া আছে মার্কেটে, কেন হারায় গেছে? কেন হারায় গেছে? কারণ টেকনোলজিক্যাল ইনোভেশনের কারণে। দ্যাটস হাউ দ্য ইকোনমি ইজ চেঞ্জিং। যে সায়েন্স টেকনোলজিকে ড্রাইভ করে, টেকনোলজি ইনোভেশনকে ড্রাইভ করে, এবং এই ইনোভেশন মার্কেটকে সিস্টেম্যাটিকলি বদলায় দেয়, অ্যাব্রাপ্টলি বদলায় দেয়। সো দ্যাটস দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা এখন বসবাস করতেছি। এবং যে সমস্ত দেশগুলো সায়েন্স টেকনোলজি এবং ইনোভেশনে ভালো, তারা মডার্ন ওয়ার্ল্ডে অনেক বেশি ডেভেলপ। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে কেন সায়েন্স টেকনোলজি এবং ইনোভেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা হচ্ছে প্যান্ডেমিকের, স্প্যানিশ ফ্লু হয়েছে 1918। ওয়ান অফ দ্য রিজন আমি এটা পিক করছি বেলাল ভাটিয়া, বিকজ দ্যাটস হিজ এক্সপার্টাইজ। সো 1918 থেকে 20-তে যখন স্প্যানিশ ফ্লু হয়েছে, about 50 million people মারা গেছে in the world. 50 million, that's a crazy number. But now if you look into the later, right, আমরা যখন কোভিডে আসলাম, সেটা less than 1 million, provided that যে দুনিয়ার পপুলেশন এখন বেশি, সো পার্সেন্টেজ এটা আরো অনেক বেশি কমবে। এই ডেভেলপমেন্টটাই হচ্ছে সায়েন্স টেকনোলজি এবং ইনোভেশনের আউটপুট, যে আমরা এখন এমন একটা ওয়ার্ল্ডে আছি যেখানে আমরা নেচারকে আরো বেটার বুঝি আমাদের পূর্বপুরুষদের চাইতে, and then we can use that knowledge to solve our problem. So that's called progress, the scientific progress. কোভিড যখন হইল, তখন উইদিন ভেরি শর্ট টাইম, জাস্ট উইদিন আ ইয়ার, আমরা কোভিডের ভ্যাকসিনকে বাজারে আসতে দেখলাম, এবার খুব এফেক্টিভলি কাজ করছে। তো
So this is a very beautiful data. এটা শো করতেছে যে কিছু প্যাথোজেন যেটা আমাদেরকে প্রবলেম তৈরি করে সেটা কখন আমরা ফার্স্ট আইডেন্টিফাই করছি that this is the responsible for a disease, and on the right hand side এটা শো করতেছে কখন আমরা তার ভ্যাকসিন আমরা হচ্ছে ইনোভেট করতে পারছি. So you see that some of them টাইফয়েড ফিভার হচ্ছে 1880 তে আমরা জানি যে একটা সার্টেন টাইপ অফ প্যাথোজেন এটা কজ করতেছে, কিন্তু আমরা তার ভ্যাকসিন পাইছি অলমোস্ট হচ্ছে 1990 তে. সো যেগুলো ওল্ড সেখানে দেখো টাইম ল্যাগটা হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা যখন ফাইনালি কোভিডে আসলাম এটা উইদিন জাস্ট 1 year we have been able to produce the vaccine. So that's the pinnacle of the scientific excellence in the human history. যে আমাদের scientific knowledge development এতখানি হইছে যে we can pick a problem and then dedicate our resources to find out how to solve that, and then we can find out a cure for that. So this is the modern world, and this is why we need the science, technology, and innovation. And I can give you one very specific parameter. If you do the COVID vaccine, and you see the কোন দেশগুলো এই ভ্যাকসিন তৈরি করছে, and you will see the distribution. America, UK, right? And then China, so that's the developing world. India হচ্ছে ওদের কাছ থেকে টেকনোলজি এসে বানাইছে কিন্তু নিজেরা টেকনোলজি তৈরি করতে পারে না. This is exactly where India stands today. আর আমরা ভ্যাকসিনের একটা পলিটিক্যাল নাম দিছিলাম, রাইট? কিন্তু ভ্যাকসিন মার্কেটে আসে নাই. So that's where we stand, unfortunately, and we need to change that. Okay, so this is a very beautiful example to understand the modern science and technology. এবং টেকনোলজি যখন মার্কেটে যায় এবং সেটা মার্কেটকে অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে ফেলে. So I'm giving you one example. এখানে top 10 US company in terms of the amount of money they have. So Apple, Microsoft, Google, Cisco, Oracle, all of them are technological company. Software, right? Computer. So you don't see any old type of business. Let's say land, housing. Those are also big business, but you can see that many the largest the business that এখন পৃথিবীকে dominate করতেছে এগুলো technology based. So modern innovation based. এবং এখানে দেখো Pfizer হচ্ছে the pharmaceutical company যারা হচ্ছে তোমার কোভিড এর ভ্যাকসিন মার্কেটে আনছে. This is a little bit older data, I think 2015 or 19. So এখানে Pfizer হচ্ছে $39.3 billion তাদের total amount of asset. 2016 38, and you see in 2022 এটা almost 3 times jump করে তারা more than $100 billion তাদের total asset এর যেই prediction এখানে. এবং আমরা যদি বোঝার চেষ্টা করি যে একটা কোম্পানি কত বড়, we can compare to the Bangladesh budget, the $74 billion হচ্ছে আমাদের বাজেট, তাহলে আমাদের একটা দেশের বাজেটের চাইতে তাদের একটা কোম্পানির হচ্ছে তোমার টোটাল ভ্যালুয়েশন বড়. This much big these people are. এবং এই যে তার জাম্পিং হচ্ছে তার সায়েন্স এবং টেকনোলজিক্যাল ইনোভেশনের মধ্যে. So that's actually the story the world আমরা এখন বসবাস করি. How much time I have? এখানে স্লাইডে যে ডাটা এটা ইন্ডিকেট করতেছে দিস ইজ জাস্ট অনলি ফর দ্য ডেভেলপড ওয়ার্ল্ড, যে এক্স অ্যাক্সিস হচ্ছে যে কি পরিমাণ এক্সপোর্ট শেয়ার তারা হাই টেকনোলজি ইন্ডাস্ট্রিজ, তারপরে সায়েন্স বেসড ইন্ডাস্ট্রি, এন্ড অন দ্য লেফট হ্যান্ড সাইড হচ্ছে তাদের অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ, এন্ড ইউ সি দ্যাট দেয়ার ইজ এ কোরিলেশন. দ্য কোরিলেশন কিছুটা উইক, 0.55 হচ্ছে তার স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু. 1 মানে হচ্ছে 100% correlated, still a little bit weak, but this is a very significant correlation in the modern world. যে একটা সময়ে যে সমস্ত দেশগুলো সায়েন্স এবং টেকনোলজিতে ডেভেলপ, সাধারণত তাদের অর্থনীতিও হচ্ছে ডেভেলপ, এবং যে ওয়েতে তারা এই ডেভেলপমেন্টটা করে সেটা হচ্ছে যে ফার্স্ট তাদের একটা স্মার্ট এডুকেশন সিস্টেম আছে, বিগ ইউনিভার্সিটিজ আছে যেখানে তার ম্যান পাওয়ার ডেভেলপ হয়, এবং এই এডুকেশনাল সিস্টেম হচ্ছে তার হিউম্যান ক্যাপিটাল অ্যাকুমুলেশন করে, এন্ড দেন দ্যাট হিউম্যান ক্যাপিটাল হচ্ছে তার টেকনোলজিক্যাল ইনোভেশনে গিয়ে কন্ট্রিবিউট করে. এখানে
তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ওয়ান হচ্ছে একাডেমিয়া, যেটাকে আমরা ইউনিভার্সিটি বলি। ইউনিভার্সিটির কাজ হচ্ছে নিউ সায়েন্স ডেভেলপ করা, বিভিন্ন ধরনের রিসার্চ ডিসিপ্লিনে এক্সপার্ট পিপল তৈরি করা এবং একটা ট্রেন্ড ওয়ার্কফোর্স করা, আন্ডারগ্র্যাড, গ্র্যাজুয়েট, পিএইচডি রিসার্চ সায়েন্টিস্ট, এর মধ্য দিয়ে তারা হচ্ছে এই ম্যান পাওয়ারটাকে সাপ্লাই দেবে। অ্যান্ড দেন একটা বড় পার্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, যারা একাডেমিয়ার সাথে কোলাবোরেশন করবে, এবং এই ইন্ডাস্ট্রি হচ্ছে মোর টেকনোলজি ওরিয়েন্টেড। একাডেমিয়া সাধারণত যে রিসার্চগুলো করে সেগুলো অনেক সময় ফান্ডামেন্টাল রিসার্চ হয়, আর ইন্ডাস্ট্রি মোস্টলি যেখানে হচ্ছে তার মানি ইনভেস্ট করে সেটা হচ্ছে মোর অ্যাপ্লিকেশন সাইড। এবং একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে গভর্নমেন্টের একটা ট্রায়াল রিলেশনশিপ আছে, যেখানে গভর্নমেন্ট হচ্ছে ফান্ডিং দেয়, তারা পলিসি এবং রেগুলেশন ঠিক করে, বিভিন্ন ধরনের বিজনেস ইনসেন্টিভ দেয় যাতে করে ইন্ডাস্ট্রি তার টেকনোলজিকে ডেভেলপ করতে পারে, এবং অনেক জায়গায় গভর্নমেন্ট নিজেও সায়েন্টিফিক রিসার্চে মানি ইনভেস্টমেন্ট করে, যেমন ন্যাশনাল ল্যাবের মাধ্যমে এই কাজটা তারা করে। তো আমি যদি একটা ডাটা এখানে দেখি যে দিস ইজ ইউনাইটেড স্টেটস ডাটা, তাদের টোটাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার 2019, so this is a really large amount of, right, আমাদের বাজেটের চেয়ে প্রায় 10 গুণ টাকা তারা হচ্ছে R&D expenditure করে। And if you look into this plot, you see that more R&D টা আসে আসলে বিজনেস থেকে, 72.2% তাদের টোটাল R&D, that's actually the business sector. So this is one of the reason যে কারণে হচ্ছে যারা শিল্পোন্নত দেশ তাদের জন্য সায়েন্স এবং টেকনোলজিতে কেন তারা ডেভেলপ থাকে, কারণ তাদের অলরেডি একটা বিজনেস আছে, যে বিজনেস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে দাঁড়ানো, এবং এই বিজনেস তার প্রফিটের একটা বিশাল অংশ আবার R&D তে ব্যাক করে। তার ফলে এটা একটা সাইকেল যে আমি অলরেডি ডেভেলপ, দেন আই স্পেন্ড মানি ফর মোর ডেভেলপমেন্ট এন্ড আই বিগেইন দ্য ডেভেলপমেন্ট अगेन and again. So that's the way তারা এখানে যায়। তো ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ প্লেয়ার ইন হিয়ার, এবং এখানে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, দ্যাট মিন্স দ্য আমেরিকান গভর্নমেন্ট, দ্য ট্যাক্স মানি, তারা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট করে। সো মানি স্পিক্স। I mean, capitalism has many bad things, but they have also some very good things. So one of the thing is, আমি যদি চাই যে আমার দেশ এডুকেশনে উন্নত হবে, তাহলে আমার বড় অংশ আমার শিক্ষা ব্যবস্থায় দিতে হবে। If you don't dedicate that money, your education system will not be developed. The same জিনিস, আমি চাই সায়েন্স এবং টেকনোলজি, এখানে আমার হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। বাংলাদেশে একটা খুব ব্যাড ফেনোমেনা আছে, কিছুদিন পর হচ্ছে পত্রিকায় দেখা যায় যে অমুক জায়গায় বিশাল এক সায়েন্টিফিক ইনোভেশন করে ফেলছে। এটার প্রবলেম হলো পত্রিকায় যে সাংবাদিকরা লেখে তাদের সায়েন্টিফিক লিটারেসি নাই, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ল্ড কোন জায়গায় চলে গেছে। দুনিয়াতে সায়েন্স এখন এরকম জায়গায় নাই যে তুমি রাস্তায় হাঁটবা and you will innovate something, চকলেট হয়ে যাবে, এই জায়গায় নাই। It's very sophisticated. You need a lab, you need a very high trained people. And another important thing হলো জেনারেলি লেটস সে আমার খুব ভালো একটা ক্রিকেট টিম দরকার, আমার 11 জন খেলোয়াড় দরকার, কিন্তু আমি কিন্তু 11 জনকে পিক করতে পারি না রাস্তাঘাট থেকে। আমার প্রথমে একটা ফার্স্ট ক্লাস সিস্টেম থাকতে হবে যেখানে 10,000 ক্রিকেটার খেলবে, ওই 10,000 থেকে কম্পিটিটিভলি 11 জন উঠে আসবে। দ্য সেম থিং, আমি যদি মনে করি যে আমার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট দরকার, আমার ভালো ওয়ার্কফোর্স দরকার, আমার কম করে হলো 50টা ইউনিভার্সিটি ভালো হইতে হবে, সেখানে কম্পিটিটিভ জনশক্তি থাকতে হবে, ভালো টিচার থাকতে হবে, তাদের স্যালারি ভালো থাকতে হবে, ল্যাব ভালো থাকতে হবে, এডুকেশন সিস্টেম ভালো থাকতে হবে, তখন তার মধ্য দিয়ে একটা জেনারেশন উঠে আসবে, তাই না? আমাদের এখানে দ্য লাস্ট গভর্নমেন্টের সময় there was another bad practice. The government কোনো একটা জায়গায় কিছু মানি দিল, একটা কিছু করলো, বিশাল এক সংবাদ সম্মেলন করলো যে আমি বিশাল এক আবিষ্কার করে ফেলছি। সায়েন্স ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, তাই না? এরকম রিসার্চ ইজ এ কন্টিনিউয়াস থিং, সায়েন্টিস্টরা করতে থাকবে। ব্রেক থ্রু আসে খুব অল্প, আমি যদি 10-20 বছর কাজ করি তখন একটা ব্রেক থ্রু আসবে। থাউজেন্ডস অফ পিপল একটা সিস্টেমে যখন কাজ করে তখন ব্রেক থ্রু আসে। 1800 সালের ব্রেক থ্রু আসতে খুব কুইক, কারণ মানুষের নলেজ তখন খুব অল্প ছিল, কিন্তু এখনকার সময় ব্রেক থ্রু এইভাবে আসে না, এটা একটা সিস্টেম্যাটিক নলেজ। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা ফার্স্ট কোশ্চেন হলো যে কি পরিমাণ মানি আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এডুকেশনের জন্য আমাদের বাজেটে আমরা দিচ্ছি। এবং যতদিন পর্যন্ত this goes again to the politics. Let's say যে একটা রাষ্ট্রের নাগরিকের যদি পলিটিক্যাল লিটারেসি না থাকে, যে আমার ট্যাক্সের টাকা কোথায় খরচ হবে সেটা যদি আমার পলিটিক্যাল এজেন্ডা না হয়, আমি যদি গভর্নমেন্টকে এটার জন্য আমার কাছে জবাবদিহিতার জায়গায় না আনি, তাহলে আমার অর্থনীতির শেপ কোনোদিন চেঞ্জ হবে না। সো পলিটিক্স রাস্তাঘাটের ইমোশনে থাকা উচিত না, পলিটিক্স শুড কাম টু দ্য স্ট্যাটিস্টিক্স, যে কিভাবে আমার দেশের ম্যানেজমেন্ট চলতেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষকদের এজেন্ডা হওয়া উচিত যে আমার শিক্ষা ব্যবস্থায় সরকারের বরাদ্দ ঠিক আছে কি নাই।
কিন্তু আনফরচুনেটলি আমরা যারা এদিকে আছি তারাও শিক্ষক সমিতি করি, ওইদিকে যারা আছি তারাও ছাত্র রাজনীতি করি। We should be careful. Second question হলো যে কি পরিমাণ মানি আমরা রিসার্চে স্পেন্ড করি। So that will go to the tertiary higher education. কারণ প্রাইমারি এডুকেশন আমার টাকা দিতে হবে, that's important, but at the same time আমাকে হায়ার এডুকেশনে টাকা দিতে হবে। How good আমার ইউনিভার্সিটিগুলো কত ভালো, তার র্যাঙ্কিং কতখানি ভালো। র্যাঙ্কিং বলতে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ অনেক পলিটিক্স আছে, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। দ্য ইম্পর্টেন্ট থিং হলো তার পড়াশোনার মান ভালো কিনা, তার শিক্ষার মান ভালো কিনা, তাদের ভালো পিএইচডি আছে কিনা, ভালো রিসার্চ করে কিনা, আমার ছাত্ররা এখান থেকে বের হয়ে ভালো জায়গায় যাইতেছে কিনা। সো দোজ আর দ্য মোর ইম্পর্টেন্ট কোশ্চেনস। এবং হচ্ছে আমরা কি পরিমাণ মানি স্পেন্ড করি নিউ টেকনোলজি ডেভেলপমেন্টে, এটা আসলে গভর্নমেন্টের সাথে ইন্ডাস্ট্রির পার্টনারশিপের কোশ্চেন হবে। দ্য মার্কেট ডাজ ম্যাটার। সো দিস ইজ আ ভেরি বিউটিফুল ডাটা। এটা চায়নার ডাটা। চায়নাকে আমি পিক করছি এই কারণে যে আমাদের রিসেন্ট টাইমে ওয়েস্টার্ন ব্লকের বাইরে যারা ডেভেলপড হয়েছে তার মধ্যে চায়না হচ্ছে একটা বিশাল বিশাল এক্সাম্পল। And you see যে তাদের বাজেটে টোটাল জিডিপির মোস্ট প্রবলি জিডিপির কত পার্সেন্ট তার এডুকেশনে খরচ করতেছে। 2000 সালের দিকে এটা ছিল ক্লোজ টু 2.5%, রাইট, 2.67 সামথিং লাইক দ্যাট। এবং এটা স্লোলি তারা বাড়াইতে বাড়াইতে মোর দ্যান 4%-এর উপরে আছে। সো দেয়ার ইজ নো ম্যাজিক, there is always a rule. So if you look into that something is changing, then you can find out that there is a reason behind that. তো তাদের ডেভেলপমেন্টের রিজন হচ্ছে যে আমি আমার এডুকেশনে একটা বড় অংশের বরাদ্দ দিলাম, তো আমার আগে যেটা বাজেট ছিল তার আমি টুয়াইস করে দিলাম, and that will reflect. So this is one recent example. এটা বাংলাদেশের ডাটা উইথ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, ইন্ডিয়া এবং জাপানের তুলনায় ইউ ক্যান লুক যে বাংলাদেশের এডুকেশন এক্সপেন্ডিচার খুবই টাইনি। তবে এই ডাটাটা একটা প্রবলেম আছে, এটা হলো টোটাল পপুলেশন দিয়ে নরমালাইজ করা হয় না, সো দ্যাটস আ প্রবলেম। সো লেটস লুক ইনটু দ্য সেকেন্ড ডাটা, দ্যাটস মাচ বেটার। ওকে, এই ডাটা যদিও ওল্ড একটু 2019, কিন্তু দিস আ ভেরি সিগনিফিক্যান্ট ডাটা। এটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ায় শো করতেছে যে জিডিপি কত পার্সেন্ট আমরা এডুকেশনে, তিনটা জায়গা দেওয়া, হেলথ, এডুকেশন এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। আমাদের ইন্টারেস্ট হচ্ছে এডুকেশনে। এডুকেশন হচ্ছে মাঝখানের জায়গাটা 3.37, 4.3, 7.1, 5.1, 3.8, 2.8, 3.9, 2.8, 1.5. So I have a question for you. এখানে কোন দেশের জিডিপিতে পার্সেন্টেজ এডুকেশন ইনভেস্টমেন্ট সবচেয়ে কম? Shame. Shame. What should be your political agenda for next 5 years? Education. এই 1.5% কে কত পার্সেন্টে বাড়াইতে হবে? At least 4 এর উপরে, 5%, at least 5%. So this is my message for everybody. If you want to do politics for that. Your life will be changed. শিক্ষায় বরাদ্দ জিডিপির 5% উপরে হইতে হবে। I will humbly do the messaging here. If you want to do politics, sir, do this. If you cannot change that, the country will not change. Okay, so this is the last point. কিভাবে ইউনিভার্সিটি can play a role in this change? বিশ্ববিদ্যালয় কি করতে পারে? বিশ্ববিদ্যালয়ের যেটা কাজ সেটা হচ্ছে কোয়ালিফাইড স্টুডেন্ট তৈরি করা। তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। সাধারণত আমেরিকাতে আমরা ইউনিভার্সিটিকে তিন ডিফারেন্ট ভাগে ভাগ করি। তার মধ্যে রিসার্চ বেসড ইউনিভার্সিটিকে আমরা বলি R1, R2, R3। R1 হচ্ছে টপ রিসার্চ বেসড ইউনিভার্সিটি, তারপর R2, তারপরে R3। কিছু কিছু ইউনিভার্সিটি থাকে শুধু আন্ডার গ্র্যাড বেস। তো আমাদের দেশে ইউনিভার্সিটিতে এখনো রিসার্চ অনেক কম, তুলনামূলকভাবে এটা আন্ডার গ্র্যাড বেসড জায়গা। তো আমাদের একটা বড় ফোকাস হওয়া উচিত যে আন্ডার গ্র্যাড স্টুডেন্টদেরকে রিসার্চ স্কিলের মধ্যে নিয়ে আসা, যাতে করে তারা এখানে দুইটা জায়গায় যাইতে পারে, যে গ্লোবাল মার্কেটে তারা ভালো ম্যান পাওয়ার হিসেবে যাইতে পারে, এবং গ্লোবাল যে হায়ার এডুকেশন মার্কেট আছে সেইখানে যেন তারা খুব কুইকলি চলে যেতে পারে কম্পিটেন্ট ওয়েতে। আমরা ইন্ডিয়ারে সারাদিন গালাগালি করি, কিন্তু ট্রুথ হলো ইন্ডিয়া আমাদের চাইতে এডুকেশন সিস্টেমে এবং এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড মার্কেট ধরার ক্ষেত্রে আমাদের চাইতে 10 গুণ বেশি আগানো। ইফ ইউ ক্যানট বিট দেম, রাস্তায় দাঁড়ায় মিছিল মিটিং করে কোনো ফায়দা হবে না। উই নিড টু ডু দ্যাট। সেকেন্ড হলো যে পিএইচডি প্রোগ্রাম, হায়ার এডুকেশন। আমাদের জন্য এটা কঠিন, যেহেতু আমাদের বাজেট কম। আমরা যদি শুরুতেই খুব
সফিস্টিকেটেড পিএইচডি প্রোগ্রামের দিকে চোখ দেই তাহলে এটা আমরা কন্টিনিউ করতে পারবো না। আমাদের এখানে সিলেক্টিভ হওয়া উচিত। আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত আন্ডার গ্রাজুয়েট এডুকেশনের কোয়ালিটি, এখানে আমাদের মোর মানি যাওয়া উচিত, এবং দেন সিলেক্টিভলি পিএইচডি প্রোগ্রাম যেগুলো আমাদের দেশের জন্য রেলেভেন্ট, এবং এটাকে আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন হওয়া উচিত। যেমন আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ, তো উই শুড ফোকাস অন দ্যাট, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এবং এই জায়গাতে আমাদের ভালো পিএইচডি প্রোগ্রাম থাকা উচিত এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন থাকা উচিত। এভাবে আমরা যদি সিলেক্টিভলি যাই তাহলে আমাদের অল্প বাজেটের মধ্যে যে কাজ করার পদ্ধতি এটা আমরা তৈরি করতে পারবো, এন্ড দেন কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রিজ। তো ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড ফোকাসের পক্ষে আমি অ্যাডভোকেসি করতেছি এই কারণে there is a very big market. You can see this data যে এখানে হচ্ছে কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতি বছর আমেরিকাতে পড়তে যায়, এবং ইউ সি দ্যাট চায়না এবং ইন্ডিয়া এখানে ডমিনেট করতেছে, বাংলাদেশ অনেক পিছনে। আমি যদি হচ্ছে চায়না এবং ইন্ডিয়াতে আমাদের চাইতে অলমোস্ট 20 টাইমস অফ স্টুডেন্টস ওখানে যাচ্ছে। সো দিস ইজ আ রিয়েলি রিয়েলি বিগ মার্কেট। আমরা যদি আমাদের ইউনিভার্সিটির কম্পিটেন্স বাড়াইতে পারি তাহলে এই গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যাওয়ার সুযোগ অনেক বেশি, এবং আজকের দুনিয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যেটা ইউনিভার্সিটি করতে পারে, এবং তারপর ইউনিভার্সিটি হচ্ছে আরো বেশি কোলাবোরেশন তৈরি করতে পারে। সো লেটস ড্রপ দ্যাট ডাটা। ওকে, সো ফাইনালি কাপল অফ থিংস এখানে, যে ইউনিভার্সিটি যদি আন্ডারগ্র্যাড এডুকেশন এবং রিসার্চের ক্ষেত্রে ফোকাস দিতে চায় তাহলে আমাদের যেটা প্রয়োজন প্রথমে হচ্ছে উই নিড ফ্যাকাল্টি যাদের গুড পিএইচডি ডিগ্রি আছে এবং যাদের অ্যাক্টিভ রিসার্চ প্রোফাইল আছে। সো সাম পিপল ওয়ান্ট টু প্রপোজ যে আমাদেরও রিক্রুটমেন্ট সিস্টেম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু হওয়া উচিত, যে আপনার পিএইচডি। এখানে আমার মধ্যে দুইটা ট্র্যাক হইতে পারে, যে আর্লিয়ার টাইমে লেকচার হিসেবে জয়েন হইতে পারে, দ্যাট উইল বি আ টিচিং ট্র্যাক, বাট ওয়েন সে পিএইচডি করে আসতেছে তারপরে তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবার নতুন করে নিয়োগ হবে তার রিসার্চ ট্র্যাকে। সো এটা একটা সিস্টেম আমরা চিন্তা করতে পারি। আরেকটা হলো যে যাদের ভালো পিএইচডি ডিগ্রি আছে এবং যারা হচ্ছে রিসার্চে অ্যাক্টিভ তাদেরকে রিওয়ার্ডিং করতে হবে। তো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে একটা বলে যে আইদার স্টিক থাকতে হবে অথবা ক্যারট থাকতে হবে। তার মানে হচ্ছে সে না করলে তার পানিশমেন্ট থাকতে হবে, অথবা করলে তার জন্য হচ্ছে রিওয়ার্ড থাকতে হবে, এটা না হলে কাজ হবে না। সো লেটস সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসলো, যে সে খুব খাইটাখুইটা পিএইচডি করতেছে, অথবা খুব খাইটাখুইটা তার রিসার্চ খুব ভালো, আর আরেকজন কিছুই করতেছে না। আমি যদি দুইজনকে একই টাইমে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রমোশন দেই তাহলে যে কষ্ট করে রিসার্চ করলো তার মোটিভেশন কি? যে বাসায় বসে যা সার্টিফিকেট ঝুলায় রাখবে, এটাতে তো হবে না। তাহলে তো আমাকে তার একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে, তার জব সেক্টরের মধ্যে এখানে তাকে আইদার অনার দিতে হবে, অথবা সুবিধা দিতে হবে, মোর রিসার্চ মানি দিতে হবে, আর্লি প্রমোশন দিতে হবে, তাইলে পরে হচ্ছে সে মোটিভেশন পাবে। তো উইদাউট মোটিভেশন এই সিস্টেমগুলো আসলে কখনোই কাজ করবে না। সো আমাদের ইউনিভার্সিটির যারা ডিসিশন মেকিং বডি, দে শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমাদের কারিকুলাম আপডেট করতে হবে, এটা খুব বড় কাজ না, আমাদের কারিকুলাম একেবারে খারাপ না, ইটস নট ব্যাড। জাস্ট কিছু কিছু ক্ষেত্রে যেখানে মডার্ন নলেজ চেঞ্জ হইতেছে সেখানে আমাদেরকে ওই নলেজটা যেমন আসে। যেমন ওয়ান এক্সাম্পল, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এখন এআই, এটা হচ্ছে খুবই ডেভেলপিং ওয়ার্ল্ড, প্রতিদিন চেঞ্জ হইতেছে, প্রতি বছর চেঞ্জ হইতেছে। তা আমি যদি সেখানে আমার কারিকুলাম আপডেট না করি তাহলে আমি পিছিয়ে যাব। কিন্তু আমি ফিজিক্স পড়াবো, রাইট? ফিজিক্সের যে সূত্র আইনস্টাইন আবিষ্কার করছে, অথবা যে কোয়ান্টাম কেমিস্ট্রি, তার অনেক কিছু ওল্ড ক্লাসিক, নট এ প্রবলেম। কিন্তু নিউ ডেভেলপমেন্টগুলোকে আমার সব জায়গায় কারিকুলামের মধ্যে আনতে হবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। আন্ডারগ্রেড ছাত্রদের পারফরমেন্সের একটা বড় অংশ ডিপেন্ড করে তার রিসার্চ অপরচুনিটির উপরে, যে সে আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকা অবস্থায় একজন প্রফেসরের সাথে তার রিসার্চ গ্রুপে গিয়ে সে কাজ করবে, এবং কাজের মধ্যে দিয়ে একটা রিসার্চ পাবলিকেশন লিখবে, তার কিছু সাইটেশন হবে, রিসার্চ ফিল্ড সম্পর্কে তার ধারণা থাকবে। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, আমি যখন পিএইচডি করতে গেছি, আমি পিএইচডি শুরু করার আগে আই ডিড নট নো এনিথিং, আমার ফিল্ড সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, আমাকে শুরু করতে হয়েছে জিরো থেকে। কিন্তু আমি অনেক ছাত্রকে দেখেছি, আমেরিকান স্টুডেন্ট, ইভেন ইন্ডিয়ান স্টুডেন্ট, যে তারা যখন পিএইচডি করতে আসছে, দে আর মাচ বেটার ওয়েল ট্রেইনড। তাহলে তখন যদি সে ওয়েল ট্রেইনড হয় তাহলে আমার চাইতে সে 5 বছর আগে থাকলো, আমাকে যে জিনিস একটু একটু করে শিখতে হলো সে অলরেডি এটা শিখে আসছে। এবং আমি যখন কম্পিটিশনে পিছিয়ে যাইতেছি তখন আমি অলওয়েজ কম্পিটিশনে পিছিয়ে যাইতেছি। এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারি যদি ম্যাসিভলি আমরা আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অপরচুনিটিস তৈরি করি আমাদের ইউনিভার্সিটিতে, এবং আমাদের ফ্যাকাল্টিতে তাদের যদি ভালো রিসার্চ প্রোফাইল থাকে, তারা যদি অ্যাক্টিভ হন, তাদেরকে যদি আমরা বেটার মোটিভেশন দিতে পারি,
এবং আন্ডারগ্র্যাড স্টুডেন্টরা এখানে যে বেটার ট্রেনিং পাবে, এই ট্রেনিং এর মধ্য দিয়ে তারা হচ্ছে গ্লোবাল মার্কেটে চলে যাবে। এরপর আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করব, তারপরে তাদের দেশে আসার সুযোগ হবে। এখানে আমাদের R&D বাড়বে, ওভার দ্য প্রসেস আমরা সাইকেলটা এক সময় ভাঙতে পারবো। এবং এই কারণে ইউনিভার্সিটি শুড পার্টনার উইথ সাম ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম অথবা ডেভেলপ দেয়ার ওন, যাতে করে আমাদের ছাত্ররা একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট যেন বি অ্যাডভাইসড হইতে পারে যে ওকে তুমি এই সাবজেক্টে আসো, এটা রিসার্চ ফিল্ড এরকম, এখানে এই লাইনে গেলে তোমার জন্য ভালো হবে। তো ইউনিভার্সিটির উচিত যে এটাকে ডেভেলপ করা অথবা কারোর সাথে পার্টনারিং করা। আজকে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে দিস ইজ ভেরি গুড, এবং আমি এনকারেজ করবো যে এই জাতীয় সেমিনার সাবজেক্ট ওয়াইজ হায়ার এডুকেশনের জন্য অথবা আন্ডারগ্রেড রিসার্চের জন্য অথবা কখনো কখনো এটাকে ভাগ করে আরো স্পেসিফিকলি সাবজেক্ট ভিত্তিক হতে পারে, তাহলে পরে এটা আমাদের স্টুডেন্টদের এডুকেশন সিস্টেমে এবং তাদের ডেভেলপমেন্টে অনেক বেশি কন্ট্রিবিউশন করবে। So more or less that's my point. আমি যদি সাম আপ করতে চাই তাহলে যে কয়েকটা পয়েন্ট, তার প্রথম হলো যে আমরা এখন যে দুনিয়াতে আছি দিস এ ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, কারণ হচ্ছে টেকনোলজি পরিবর্তন হচ্ছে খুব কুইকলি। এখন প্রতি 5 বছর অথবা 10 বছরে যতখানি পরিবর্তন হয়, আর্লিয়ার টাইমে 50 বছরে ততখানি পরিবর্তন হয়েছে। যেমন আমেরিকাতে আমরা এটা প্রায় বলি যে আগে মানুষ একটা স্কিল দিয়ে তার লাইফ টাইম শেষ করে ফেলত। এখন সফিস্টিকেটেড স্টেম ফিল্ডে কোনো লোক যেই স্কিল দিয়ে চাকরিতে ঢুকে ওই স্কিল দিয়ে তার চাকরি জীবন শেষ করতে পারে না, তাকে এর মধ্যে ডেভেলপ হইতে হয়, প্রপার ট্রেনিং এর মধ্যে যাইতে হয়। এত কুইকলি চেঞ্জ হইতেছে। তো এই কুইকলি চেঞ্জের সময় আমাদের কম্পিটিশন অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং কম্পিটিশন গ্লোবাল হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার মানুষ একসাথে কম্পিটিশন করতেছে। যে আই নিড টু বি আপডেটেড হইতে হবে যে আমি কোন জায়গাতে আছি এবং আমার টেকনিক্যাল ডেভেলপমেন্ট বাড়াইতে হবে। আমাদের দেশে এখন উই হ্যাভ আ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল। আমাদের পপুলেশনের একটা লম্বা অংশ হচ্ছে ইয়াং। আমরা যদি তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি দেন দে উইল বি আওয়ার অ্যাসেট। তো আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের স্টার্ট করতে হবে গভর্নমেন্টের বাজেট জিডিপির যাতে একটা বড় অংশ মোর দ্যান 5% আমরা যেন এডুকেশনে আসতে পারি, এবং আমরা যেন আমাদের ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমকে আমাদের আন্ডারগ্র্যাড স্টুডেন্টদেরকে বেটার ট্রেন করতে পারি। এটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের এই পপুলেশন উইল বি আ ওয়ার্কফোর্স, রিয়েলি গুড ওয়ার্কফোর্স, এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিকে সামনের দিকে এগিয়ে যাব। দ্য ড্রিম দ্যাট উই সি যে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে এবং এশিয়ার মধ্যে একটা ভালো কান্ট্রি হিসেবে মাথা তুলে দাঁড়াবে ইন সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, এডুকেশন এন্ড লিডারশিপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের স্পিকার ডক্টর মির্জা গালিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গালিব স্যারের কিছু প্রশ্ন নিব, তবে আমাদের একটু রেস্টের পরে আমরা আমাদের প্যানেলিস্টদের আলোচনা শুনবো, তারপরে আমরা কিছু প্রশ্ন নিব আপনাদের যদি সময় হয়, এবং সময় হবে আশা করি ইনশাআল্লাহ। আমরা 12টা পর্যন্ত আমাদের সময় আছে। এ পর্যায়ে আমাদের প্যানেলিস্টদের মাঝে আলোচনা করবেন। আজকের প্যানেলিস্টদের 3 জন আলোচনা করবেন, আলোচনা নিয়ে আসবেন এখন সবার পরিচিত, এই কারণে মনে হয় স্যারের নাম আমি নিজে অনেক শ্রদ্ধা পোষণ করি, এবং নামটা তারপর নিতে হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন স্যার, বিভাগীয় চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ এবং সাবেক ডিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং আরও অনেক পরিচয় আমরা আগে বলেছি। স্যার প্লিজ।